জেনারেল অর্থোপেডিক্স এন্ড ট্রমাটোলজি। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, হয়তোবা এই মুহূর্তে তোমাদের পরীক্ষার জন্য না লাগলেও ইনশাল্লাহ যখন 5th ইয়ারে উঠবে বা ফাইনাল পরীক্ষা দিবে তখন হয়তো লাগবে, বাট কিছু বেসিক টার্মস এন্ড টার্মিনোলজিস মেইনলি ওটা ডিসকাস করবো আমরা আজকের ক্লাসে। আর হোপফুলি যখন তোমাদের অফলাইন ক্লাস হবে, যখন ওয়ার্ডের প্লেসমেন্ট হবে, তখন আশা করি এই টার্মগুলো তোমরা দেখবে। সো হোয়াট ইজ অর্থোপেডিক্স? Nicholas Henry coined the word orthopedics derived from the Greek word for correct or straight. That means ortho means correction, and pedics means comes from the word pedia, that means child. That means correct the child. অর্থাৎ তখনকার দিনে যে সকল বাচ্চারা ডিফর্ম থাকতো, মাল্টিপল কনজেনিটাল অ্যানোমালিস অর ডিফর্মিটি থাকতো বা ফ্র্যাকচার যেটাই হোক, ওইটাকে কারেক্ট করার জন্য যে সায়েন্স অর যে সাবজেক্টটা, ওখান থেকেই মেইনলি আসছে দ্য টার্ম অর্থোপেডিক্স। In 1741, when at the age of 81 he published Orthopedia, or the art of correcting and preventing deformities in children. ঠিক আছে, এটা হচ্ছে what is orthopedics. Orthopedics, mainly we are dealing with the bones and joint, musculoskeletal system. So the first thing that comes in orthopedics is the what is fracture. তোমরা ইনভেরিয়েবলি শুনবে যখন ওয়ার্ডের প্লেসমেন্ট থাকবে বা যে কোনো ফ্র্যাকচার হয়েছে, হোয়াট ইজ ফ্র্যাকচার, ডেফিনিশনটা মনে রাখিও। ফ্র্যাকচার ইজ এ ব্রেক ইন দ্য fracture is a break in the structural continuity of the bone and cartilage. অথবা আরেকভাবে বলা যায়, fracture may be defined as breach in the structural continuity of bone and cartilage. অর্থাৎ যে কোনো বোনস বা কার্টিলেজ যদি ব্রেক হয়ে যায়, অর্থাৎ স্ট্রাকচারাল কন্টিনিউটি লস হয়, সেটাকে বলা হয় ফ্র্যাকচার। It may be no more than a crack, crumpling or a splintering of the cortex. হতে পারে একটা সিম্পল ক্র্যাকও হতে পারে বোনসের কর্টেক্সে, বোনসটা একটু ক্রাম্পলিং মানে একটু সামান্য বাঁকা হতে পারে, যেটা টোরাস ফ্র্যাকচার হয়। আমি তোমাদের এখন টোরাস ফ্র্যাকচারটা দেখাবো তখন। অর স্প্লিন্টারিং অর্থাৎ ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া, যে কোনো রকমের ব্রেককে ফ্র্যাকচার বলা হয়। সিমালটেনিয়াসলি দুইটা টার্ম আসবে, হোয়াট ইজ ডিসলোকেশন এন্ড হোয়াট ইজ সাবলাক্সেশন। Dislocation means complete disruption between the articular surface of two adjacent articular cartilage is known as dislocation. আবার বলছি, dislocation means complete disruption between the relationship of two adjacent articular surface of a bone is known as dislocation. অর্থাৎ দুইটা adjacent articular surface, দুইটা বোন যখন দুইটা articular surface দিয়ে adjacent একটা রিলেশন তৈরি করে, এটা যদি কমপ্লিট লস হয়ে যায়, অর্থাৎ কমপ্লিট ডিসরাপশন, সেটাকে বলা হয় ডিসলোকেশন। আচ্ছা, তুমি একটু চিন্তা করো, ধরো একটা হিপ জয়েন্ট, একটা হেড অফ দ্য ফিমার আছে, একটা এসিটাবুলার ক্যাভিটি আছে। যদি একটু পরে যদি এই রিলেশনশিপটা ব্রেক হয়ে যায় বা রিলেশনশিপটা যদি নষ্ট হয়ে যায়, তখন তাকে বলা হয় ডিসলোকেশন। আর হোয়াট ইজ সাবলাক্সেশন? পার্শিয়াল ডিসরাপশন যদি হয়, সেটাকে বলা হয় সাবলাক্সেশন। অর্থাৎ কিছুটা মানে জয়েন্ট সারফেস সরে গেছে, কিছুটা ইন রিলেশন আছে, সেটাকে বলা হয় সাবলাক্সেশন। তোমরা যদি কেউ না বুঝো, লাস্টে আমাকে কোশ্চেন করবে অবশ্যই। This is nothing but some posters of Hollywood movies named The Fracture. How fracture happens? কিভাবে ফ্র্যাকচার হতে পারে? একটা হচ্ছে ইনজুরি, যে কোনো ধরনের ইনজুরি হতে পারে। ইনজুরি মে বি ডাইরেক্ট ট্রমা, মে বি ইনডাইরেক্ট ট্রমা। ডাইরেক্ট ট্রমা মানে ডাইরেক্ট, অর্থাৎ যে কোনো কিছুর আঘাতে, কেউ লাঠি দিয়ে মারলো, রড দিয়ে মারলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, গাড়ি চাপা পড়লো, উপর থেকে ফল ফ্রম হাইট, আছাড় খেয়ে পড়লো, ডাইরেক্ট ইনজুরিটা হচ্ছে বোনসের উপর যে ফ্র্যাকচারটা, এটাকে বলা হয় ডাইরেক্ট ট্রমা। আর ইনডাইরেক্ট ট্রমা মানে কি? ইনডাইরেক্ট ট্রমা মানে ইনডাইরেক্ট কোনো রিলেশন। সাপোজ একটা মানুষ হেঁটে যাচ্ছে, হঠাৎ সে স্লিপ খেলো, স্লিপ খেতে গিয়ে সে তার ফল পড়ে যাওয়াটাকে প্রিভেন্ট করার জন্য যে ভিগোরাস মাসেল কন্ট্রাকশন, বডি ট্রাই করবে কি বডিটাকে যেন না পড়ে, সে ব্যালেন্স করার চেষ্টা করবে।
ব্যালেন্স করতে গিয়ে সাডেন পুল অফ দ্য মাসেলের কারণে যদি কোনো ফ্র্যাকচার হয় সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্রমা অর্থাৎ প্যাটেলা। সাপোজ পড়ে যাচ্ছে, সাডেন কোয়াড্রিসেপস পুল হলো, পুল হওয়ার কারণে প্যাটেলাটা ফ্র্যাকচার হয়ে গেল, এটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্রমা। তো সেটা এখন তোমাদের না জানলেও চলবে, তুমি জাস্ট মনে রাখো হাউ ফ্র্যাকচার অকার্স। একটা হচ্ছে ইনজুরি, রিপিটেড স্ট্রেস, রিপিটেড যদি একটা বোনসের উপর রিপিটেড স্ট্রেস করতে থাকে। আরেকটা হতে পারে অ্যাবনর্মাল উইকেনিং অফ দ্য বোন, যেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এখানে হোয়াট ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যখন জেলার সামনে পরীক্ষা দিবে ফাইনাল কস, তখন জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মিন্স ফ্র্যাকচার দ্যাট অকার্স ইন এ ডিজিজড বোন। ঠিক আছে, এটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এটা হচ্ছে কিছু ফোর্স কোনটা কিভাবে ফ্র্যাকচার করে। ফার্স্ট যে পিকচারটা দেখতেছো এ, সেটা হচ্ছে টুইস্টিং ইনজুরি। জাস্ট তোমরা একটু জেনে রাখো, তোমরা একই জিনিস ফিফথ ইয়ারে আবার ডিসকাস করা হবে, তখন আরেকটু বেশি সময় দিয়ে এবং আরেকটু ডিটেলস ভাবে চেষ্টা করবো এটা করার জন্য। টুইস্টিং ইনজুরির কারণে একটা লং স্পাইরাল ধরনের একটা সাপের মতন পেঁচানো একটা ফ্র্যাকচার হয়, এটাকে বলা হয় স্পাইরাল ফ্র্যাকচার। বি নাম্বার পিকটা যেটা, এটা হচ্ছে অবলিক ফ্র্যাকচার। অবলিকটা হয় সাধারণত কম্প্রেসিভ যদি কোনো ফোর্স থাকে সেই ক্ষেত্রে। সিটা হচ্ছে মেইনলি কম্বাইন্ড ইনজুরি, এটা তেমনটা দরকার নেই। ডি যেটা, এটা হচ্ছে এভালশন ইনজুরি। এভালশন ইনজুরি মিন্স ফ্র্যাকচার দ্যাট অকার্স ডিউ টু দ্য সাডেন পুল অফ এ মাসেল। যে কোনো মাসেল অর টেন্ডনের সাডেন পুল অর্থাৎ টানের কারণে যে ফ্র্যাকচারটা হয় সেটাকে বলা হয় এভালশন ফ্র্যাকচার। কমন এক্সাম্পল হচ্ছে প্যাটেলা। ঠিক আছে, কোয়াড্রিসেপসের সাডেন পুল যখন হয় প্যাটেলাটা ফ্র্যাকচার হয়ে যায়, এটাকে বলা হয় এভালশন ফ্র্যাকচার। ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচার, এটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা কিছুটা জানার চেষ্টা করিও। আর ফোর্থ ইয়ারে ডিটেলস না জানলেও ফিফথ ইয়ারে যখন আসবে ইনশাআল্লাহ তখন জানলেও চলবে। ফার্স্ট হচ্ছে জেনারেল ক্লাসিফিকেশন, হচ্ছে কমপ্লিট ফ্র্যাকচার, ইনকমপ্লিট ফ্র্যাকচার। কমপ্লিট ফ্র্যাকচার মিন্স when the entire bone অর্থাৎ থ্রো এন্ড থ্রো যদি ফ্র্যাকচার হয়ে যায় সেটাকে বলা হয় কমপ্লিট ফ্র্যাকচার। আর ইনকমপ্লিট ফ্র্যাকচার মিন্স যদি সিঙ্গেল কর্টেক্স অর্থাৎ বোনসের পার্ট অফ বোনস ফ্র্যাকচার, কিন্তু পুরো বোনসটা ফ্র্যাকচার হলো না। পুরো বোনস বলতে ধরো তোমরা যদি একটা রেডিওলজিক্যালি একটা বোনসকে তোমরা দেখো, একটা দুইটা কর্টেক্স, দুই পাশে দুইটা কর্টেক্স থাকে, দুইটা কর্টেক্সে যদি সিমালটেনিয়াসলি ফ্র্যাকচার হয়ে যায়, আমি তোমাদের একটা ছবি দেখাবো এখনই, সেটাকে বলা হয় কমপ্লিট ফ্র্যাকচার। আর সিঙ্গেল কর্টেক্স যদি ভাঙে বা সামান্য একটু ক্র্যাক হয় একটা কোণা দিয়ে কিন্তু বাকি অংশটা ভালো, সেটাকে বলা হয় ইনকমপ্লিট ফ্র্যাকচার। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, এটা ইম্পর্টেন্ট তোমাদের জানার জন্য। এপিফাইসিয়াল ফ্র্যাকচার, মেটাফাইসিয়াল এন্ড ডায়াফাইসিয়াল ফ্র্যাকচার। তোমরা যদি তোমাদের অ্যানাটমিটা চিন্তা করো, একটা গ্রোয়িং লং বোনের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে এপিফাইসিস, একটা হচ্ছে মেটাফাইসিস, একটা হচ্ছে ডায়াফাইসিস। এপিফাইসিয়াল এন্ডে যদি কোনো ফ্র্যাকচার হয় সেটাকে বলা হয় এপিফাইসিয়াল ফ্র্যাকচার আর এপিফাইসিয়াল ইনজুরি। মেটাফাইসিসে যদি কোনো ইনজুরি হয় সেটাকে বলা হয় মেটাফাইসিয়াল ইনজুরি আর ফ্র্যাকচার। আর ডায়াফাইসিস, দ্যাট মিন্স দ্য শ্যাফট অফ দ্য লং বোন যদি ফ্র্যাকচার হয় সেটাকে বলা হয় ডায়াফাইসিয়াল ফ্র্যাকচার। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তোমাদের এই সি এবং ডি, রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন এন্ড ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। এ আর বি, দ্যাট মিন্স জেনারেল ক্লাসিফিকেশন আর অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন মোটামুটি খুব একটা বেশি দরকার নেই। মেইনলি আমরা ডিল করি এবং তোমাদের পরীক্ষার জন্য বা পরীক্ষা পাশের জন্য যে দুটা লাগবে, রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশনে চার রকমের, একটা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার, আমি ছবি দেখাবো। ট্রান্সভার্স ফ্র্যাকচার মিন্স রেডিওলজিক্যালি ফ্র্যাকচার লাইনটা যদি ট্রান্সভার্স থাকে অর্থাৎ সমানভাবে থাকে, এটাকে বলা হয় ট্রান্সভার্স ফ্র্যাকচার। অবলিক ফ্র্যাকচার যদি একটু অবলিকলি থাকে সেটাকে বলা হয় অবলিক ফ্র্যাকচার। স্পাইরাল ফ্র্যাকচার, স্পাইরাল অ্যাপিয়ারেন্স। আর comminuted fracture. What is comminuted fracture? When the fracture fragment have more, when the fracture have more than two fragment, তাহলে এটাকে বলা হয় comminuted fracture। ঠিক আছে, একটা জিনিসকে যদি ভাঙা হয় তাহলে মিনিমাম দুইটা টুকরা হবে। একটা বোনসকে যদি ভাঙা হয় মিনিমাম দুইটা টুকরা হবে।
কিন্তু যদি কোনো হাই এনার্জি ট্রমা অথবা এমন ভাবে অ্যাক্সিডেন্টটা হলো মোর দেন 2 ফ্র্যাগমেন্ট, দুইয়ের অধিক কত হতে পারে, 3 4 5 6 7 100 1000 2000 যত ফ্র্যাগমেন্ট, এটাকে বলা হবে কমিউনিটেড ফ্র্যাকচার। মনে রাখবা, হোয়াট ইজ কমিউনিটেড ফ্র্যাকচার? ফ্র্যাকচার হ্যাভিং মোর দেন 2 ফ্র্যাগমেন্ট যদি হয় সেটাকে বলা হয় কমিউনিটেড ফ্র্যাকচার। আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে ওপেন অর কম্পাউন্ড ফ্র্যাকচার, ক্লোজ অর সিম্পল ফ্র্যাকচার, দুইটা একই টার্ম। আর লাস্ট অফ অল কমপ্লিকেটেড ফ্র্যাকচার। এখানে তিনটা জিনিস একটু কনফিউশন হবে। একটা হচ্ছে কমিউনিটেড ফ্র্যাকচার, একটা হলো কমিউনিটেড ফ্র্যাকচার, একটা হলো কম্পাউন্ড ফ্র্যাকচার, আর একটা হবে লাস্টে কমপ্লিকেটেড ফ্র্যাকচার। কমিউনিটেড ফ্র্যাকচার অলরেডি বলছি, fracture having more than 2 fragment is known as comminuted fracture. Compound fracture এটা আরেকটা নাম হচ্ছে open fracture। এটা মানে হচ্ছে when the fracture fragments comes in direct contact with an external environment। অর্থাৎ এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো হাড্ডি ভেঙে মাংস, সাবকিউটেনাস টিস্যু, চামড়া ভেদ করে পিয়ার্স করে বাইরে চলে আসলো, অর্থাৎ এক্সটার্নাল এনভায়রনমেন্ট এয়ারে চলে আসলো, এটাকে বলা হয় ওপেন অর কম্পাউন্ড ফ্র্যাকচার। আর এর মাঝখানে একটা দেখো ক্লোজ অর সিম্পল ফ্র্যাকচার। এটা মানে হচ্ছে ক্লোজ অর সিম্পল ফ্র্যাকচার মানে এটা হচ্ছে when the fracture fragment doesn't come in direct contact with external environment, এটাকে বলা হয় ক্লোজ অর সিম্পল ফ্র্যাকচার। আর what is complicated fracture? Complicated fracture means fracture that causes injury to a vital organs. Vital organs বলা দরকার, fracture that causes injury to an organs, সেটাকে বলা হয় কমপ্লিকেটেড ফ্র্যাকচার। সাপোজ রিব ফ্র্যাকচার, রিব ফ্র্যাকচার হয় লাংস কে ইনজুরি করলো, প্লুরাকে ইনজুরি করলো, দ্যাট ইজ এ কমপ্লিকেটেড ফ্র্যাকচার। লোয়ার যে রিবস গুলি আছে, সাপোজ 11 12 রিবস বা 10th রিব, এগুলা ফ্র্যাকচার হয় লিভার ইনজুরি করতে পারে, স্কিন ইনজুরি করতে পারে, ইভেন জিআইটি ট্র্যাক্ট, স্টোমাক বা আদার্স যদি ইনজুরি করতে পারে, সেটাও কমপ্লিকেটেড ফ্র্যাকচার। তারপরে ভার্টিব্রা ফ্র্যাকচার হলো, ভার্টিব্রা ফ্র্যাকচার হয় স্পাইনাল কর্ড কে ইনজুরি করলো, দ্যাট ইজ এ কমপ্লিকেটেড ফ্র্যাকচার। ইভেন সাপোজ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ এ হিউমেরাস, ফ্র্যাকচার হয়ে ব্রাকিয়াল আর্টারিকে ইনজুরি করতে পারে, সেটাও কমপ্লিকেটেড ফ্র্যাকচার। যে কোনো নার্ভ ইনজুরি হতে পারে, সাপোজ ফিমার ফ্র্যাকচার হয়ে সায়াটিক নার্ভ ইনজুরি হতে পারে, দ্যাট ইজ অলসো এ কমপ্লিকেটেড ফ্র্যাকচার। তাহলে হোয়াট ইজ কমপ্লিকেটেড ফ্র্যাকচার? ফ্র্যাকচার দ্যাট কজেস ইনজুরি to a vital structure is known as complicated fracture. Up to this ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে লিখে রাখো, আমাদের শেষে জিজ্ঞেস করে নিও। Some other type of fracture, green stick fracture, this is a type of incomplete fracture। আমি তোমাদের পিকচার দেখাবো। ব্রেকিং অফ ওয়ান কর্টেক্স উইথ ইনট্যাক্ট অপোজিট কর্টেক্স, এটাকে বলা হয় গ্রিন স্টিক ফ্র্যাকচার। Stress fracture due to repeated stress, fracture that occurs due to repeated stress of a bones, এটাকে বলা হয় স্ট্রেস ফ্র্যাকচার। কাদের হয়? সাধারণত নিউলি রিক্রুটেড মিলিটারি, আর্মি, পুলিশ, ওদের হতে পারে। এছাড়া অনেকে সাপোজ অ্যাজ এ পার্ট অফ এক্সারসাইজ হয়তো জগিং করতে পারে, যে কোনো রকমের জিম করতে পারে, বা তোমাদের যাদের নাচা মানে ড্যান্স বা নাচের অভ্যাস বা হবি আছে, হয়তো কোনো কারণে নাচতে গেছে, অথবা রিপিটেড স্ট্রেস, ওদের স্ট্রেস ফ্র্যাকচারটা হয়। তো এটা সাধারণত মেইনলি পাওয়া যায় নিউলি রিক্রুটেড পুলিশ, আর্মি আর মিলিটারি, ওদেরকে প্রথম দিন থেকে লেফট রাইট করানো হয়, সকালে উঠে ভোরবেলা লেফট রাইট করানো হয়, বিভিন্ন রকমের পিটি, তারপরে হচ্ছে এক্সারসাইজ, যার কারণে একটা নির্দিষ্ট বোনস, একটা হতে পারে কয়েকটা মাল্টিপল বোনস হতে পারে, রিপিটেড স্ট্রেস পড়তে থাকে, অ্যাবনরমাল ওয়েট বা লোড করতে করতে বোনসের মধ্যে ক্র্যাক টাইপের ফ্র্যাকচার হয়ে যেতে পারে, এটাকে বলা হয় স্ট্রেস ফ্র্যাকচার।
প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার দ্যাট অকার ইন এ ডিজিজ বোন। সাপোজ একটা বোনসের একটা টিউমার আছে, যে কোনো ধরনের টিউমার, বোন টিউমার হতে পারে, বিনাইন বা মেলিগন্যান্ট, অথবা বোনসে ইনফেকশন থাকতে পারে, অস্টিওমাইলাইটিস থাকতে পারে, কনজেনিটাল কোনো অ্যানোমালিস থাকতে পারে বোনসে, মেটাবলিক কোনো ডিজিজ থাকতে পারে, সাপোজ রিকেটস, স্কারবি। অর্থাৎ বোনসটা যদি যে কোনো কারণে ডিজিজ হয় এবং ওই ডিজিজের কারণে যদি ফ্র্যাকচার হয়, সেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। মনে রাখবা, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ডাজন্ট মিন দ্যাট দ্য ফ্র্যাকচার অকার্স ইন এ ডিজিজড ম্যান। সাপোজ একটা মানুষের ডায়াবেটিস আছে, একটা মানুষের অ্যাজমা আছে বা সিওপিডি আছে, একটা মানুষের সাপোজ স্ট্রোক করা সিভিটি, সেরিব্রোভাস্কুলার ডিজিজ আছে, একটা মানুষের যে কোনো সাপোজ একটা এন্ডোক্রাইন ডিজিজ থাকতে পারে, ওইটার ওই মানুষের যদি ফ্র্যাকচার হয়, ওইটাকে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলে না। বোনস, যে বোনসটা ফ্র্যাকচার হয়েছে, ওই বোনসে যদি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে, টিউমার, ইনফেকশন, মেটাবলিক ডিজিজ, তারপরে হচ্ছে কনজেনিটাল ডিজিজ, ওইটার কারণে যদি ফ্র্যাকচার হয় বোনসটা, তাহলে সেটাকে বলা হবে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তোমাদের 2 ব্যাচ আগের সিনিয়র যারা ওই ইন্টার্নশিপ রিসেন্টলি শেষ করে গেছে, 10th ব্যাচ মনোগ্রাফে, ওদেরকে যখন অ্যাসেসমেন্ট পরীক্ষা নেওয়া হয়েছিল, ওদেরকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, সবারই একই উত্তর, ফ্র্যাকচার দ্যাট অকার্স ইন এ ডিজিজড ম্যান। তো একটা মানুষের অনেক অসুখ বিসুখ থাকতে পারে, হ্যাঁ, সিপি, ডায়াবেটিস, প্রেশার, অনেক কিছু থাকতে পারে, কিন্তু ও যদি রোড এমন যদি অ্যাক্সিডেন্ট করে ভাঙে, সেটাকে কিন্তু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলা হবে না। ওর বোনসে যদি কোনো টিউমার থাকে, কোনো কনজেনিটাল অ্যানোমালিস থাকে, কোনো ইনফেকশন থাকে এবং ওইটার কারণে যদি ফ্র্যাকচার হয়, তাহলে সেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। হেয়ার লাইন অর ক্র্যাক ফ্র্যাকচার, সিম্পল একটা ক্র্যাক থাকতে পারে, আমি পিকচার দেখাবো তোমাদেরকে। আর একটা হচ্ছে টোরাস ফ্র্যাকচার, বাকলিং অফ দ্য কর্টেক্স। এখানের মধ্যে গ্রেনিস্টিক ফ্র্যাকচার আর টোরাস ফ্র্যাকচার, অর্থাৎ নাম্বার 1 এন্ড নাম্বার 5, এই দুইটা হচ্ছে পেডিয়াট্রিক, বাচ্চাদের হয়। এই দুইটা ফ্র্যাকচার অ্যাডাল্টদের হয় না, ঠিক আছে? তোমাদেরকে ক্লাসিফিকেশনে প্রথমে বলছিলাম কমপ্লিট এন্ড ইনকমপ্লিট। তোমরা যদি এখানে প্রথম পিকচারটা দেখো, দেখো ফ্র্যাকচার লাইনটা থ্রো এন্ড থ্রো, বোনসের অল দা কর্টেক্স ইনভলভ করছে, এটাকে বলা হচ্ছে টোরাস ফ্র্যাকচার, সরি, কমপ্লিট ফ্র্যাকচার। থ্রো এন্ড থ্রো ইনভলভ করছে, এটাকে বলা হচ্ছে কমপ্লিট ফ্র্যাকচার। আর এই পিকচারে দেখো বোনসের একটা কর্টেক্স, অর্থাৎ পার্ট অফ এ বোন ফ্র্যাকচার, বাট এন্টায়ার বোনস দেখো এই সাইডে কিন্তু কর্টেক্সটা ইনট্যাক্ট রয়ে গেছে, এটা হচ্ছে ইনকমপ্লিট ফ্র্যাকচার, ঠিক আছে? প্রথম পিকচারটা, প্রথম যদি পিকচারটা দেখো, দেখো ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট ফ্র্যাকচার হয়ে ডাইরেক্ট মাসেল, সাবকিউটেনিয়াস টিস্যু, স্কিন সব পিয়ার্স করে এক্সটার্নাল এনভায়রনমেন্টে চলে আসছে। দিস ইজ অ্যান ওপেন ফ্র্যাকচার। এবং এই পিকচারে দেখো তো ফ্র্যাকচার হয়েছে, বাট ওভারলাইং স্কিন, মাসেল, সাবকিউটেনিয়াস এভরিথিং ইনট্যাক্ট, সুতরাং এটা ক্লোজ ফ্র্যাকচার। দেখা যাচ্ছে, হ্যাঁ না স্যার, স্লাইড চলে গেছে স্যার। চলে গেছে, আচ্ছা। Problem like that. এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট পিকচার ট্রান্সভার্স ফ্র্যাকচার রেডিওলজিক্যালি, স্যার এর আগের স্লাইডটা, স্যার এর আগের স্লাইডটা ফুল দেখানো হয়নি, লাস্ট দুই পিকচার দেখানো হয়নি। এখন দেখা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার, ডিসপ্লেসড আর নন ডিসপ্লেসডটা পড়ানো হয়নি বলছিলাম। ডিসপ্লেস মানে হচ্ছে দেখো ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টটা যদি ফ্র্যাকচার হওয়ার পর কমপ্লিটলি সরে যায়, এটাকে বলা হয় ডিসপ্লেস ফ্র্যাকচার। আর যদি মুখামুখি থাকে, ফ্র্যাকচার হলো বাট মুখামুখি,
সেটাকে বলা হচ্ছে নন ডিসপ্লেস বা আনডিসপ্লেস ফ্র্যাকচার। এটা হচ্ছে মেইনলি রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন যেটা বলছিলাম। দেখো ফার্স্ট পিকচারে ফ্র্যাকচার লাইনটা ট্রান্সভার্স, এটা ট্রান্সভার্স ফ্র্যাকচার। সেকেন্ড পিকচারে দেখো লিনিয়ার অর ক্র্যাক ফ্র্যাকচার, অর্থাৎ সামান্য চুলের মতন একটু ফাটল ধরছে, এটাকে বলা হয় লিনিয়ার ফ্র্যাকচার। ফ্র্যাকচার লাইন ইফ ইট ইজ অবলিকলি প্লেসড রেডিওলজিক্যালি, সেটাকে বলা হয় অবলিক ফ্র্যাকচার। আর অবলিক হয়ে যদি ডিসপ্লেস হয়ে যায়, এটাকে বলা হয় অবলিক ডিসপ্লেস। একই জিনিস, ডিসপ্লেস আনডিসপ্লেস যেটাই হোক। স্পাইরাল ফ্র্যাকচারটা হয় সাধারণত টুইস্টিং, এস আকৃতির। আমরা ইংরেজি অক্ষরে যে এসটা লিখি, এস আকৃতির যদি হয় ফ্র্যাকচারটা, সেটাকে বলা হয় স্পাইরাল ফ্র্যাকচার। আর গ্রিনিস্টিক ফ্র্যাকচারটা ইটস এ টাইপ অফ ইনকমপ্লিট ফ্র্যাকচার। তোমরা দেখো কর্টেক্স, একটা কর্টেক্স একটু সামান্য খালি ব্রেক হয়েছে, কিন্তু অপোজিট কর্টেক্সটা ইনটেক্ট, এটাকে বলা হয় গ্রিনিস্টিক। গ্রিনিস্টিক শব্দটা আসছে কচি বাঁশের কঞ্চি থেকে। আমরা যদি একটা কচি বাঁশ বা কাঠি যদি ভাঙি, চাপ দিলে দেখবো একটা সাইড ভেঙে যায় কিন্তু একটা সাইড ইনট্যাক্ট থাকে, ওখান থেকে নামটা আসছে গ্রিনিস্টিক ফ্র্যাকচার। আর লাস্ট অফ অল কমিউনিটেড ফ্র্যাকচার, ফ্র্যাকচার হ্যাভিং মোর দ্যান টু ফ্র্যাগমেন্ট, এটাকে বলা হয় কমিউনিটেড ফ্র্যাকচার। একটু হয়তো ডিফিকাল্ট লাগতে পারে, তোমরা যখন ওয়ার্ডে আসবে বা রেগুলার এক্সরে দেখবে এটা ক্লিয়ার হয়ে যাবে অনেক। This is a picture of an open fracture. দেখো ফার্স্ট পিকচারে টিবিয়া ফিবুলা ফ্র্যাকচার হয়ে অল দ্য মাসলস, সাবকিউটেনাস টিস্যু, স্কিন সব পিয়ার্স করে ডাইরেক্ট কন্টাক্ট উইথ এন এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে ওপেন ফ্র্যাকচার। নিচের পিকচারটাতে দেখো ফিমার ফ্র্যাকচার, ঠিক আছে, ফিমারটা ভেঙে বাইরে চলে আসে, এটাকে বলা হয় ওপেন ফ্র্যাকচার। আচ্ছা, এটা হচ্ছে এপিফাইসিয়াল ফ্র্যাকচার, প্রথম এ পিকচার যেটা, তার নিচে যদি হয় মেটাফাইসিস এবং শ্যাফটে যদি হয় ডায়াফাইসিস। আর এখানে তোমরা যদি ডি নাম্বার পিকচারটা দেখো, ডি দেখো ফ্র্যাকচার হ্যাভিং মোর দ্যান টু ফ্র্যাগমেন্ট, 1 2 3 4 5, ডি নাম্বার পিকচার। এবং সি তেও দেখতে পারো তিনটা ফ্র্যাগমেন্ট হইছে, নাম্বার 1 2, মাঝখানে একটা, নিচে একটা, তিনটা। তাহলে এখানে সি এবং ডি দুইটা পিকচার হলো কমিউনিটেড ফ্র্যাকচার। ফ্র্যাকচার হ্যাভিং মোর দ্যান টু ফ্র্যাগমেন্ট ইজ নোন এজ কমিউনিটেড ফ্র্যাকচার। এটা রেডিওলজিক্যাল ট্রান্সভার্স ফ্র্যাকচার, কমিউনিটেড ফ্র্যাকচার পরের দুইটা। হাউ ফ্র্যাকচার আর ডিসপ্লেস, এটা তোমাদের এখন না জানলেও চলবে। বোন হিলিং, তোমরা এটা প্যাথোলজিতে পড়ছো রিসেন্টলি, যেহেতু ফোর্থ ইয়ারে আছো। হিলিং বাই ক্যালাস, আর একটা হচ্ছে হিলিং বাই ডাইরেক্ট ইউনিয়ন। বোন হিলিং হওয়ার জন্য 5টা স্টেজ ইম্পর্টেন্ট, এটা আমি ডিটেলস বলবো না, তোমাদের রবিন্স বা খালেক তোমরা যে বইটাই পড়ো প্যাথোলজিতে ওখান থেকে দেখে নিতে পারবা। টিস্যু ডিস্ট্রাকশন এন্ড হেমাটোমা ফর্মেশন, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে ইনফ্লামেশন এন্ড সেলুলার প্রলিফারেশন, নাম্বার 3 ক্যালাস ফর্মেশন, নাম্বার 4 কনসলিডেশন, এন্ড নাম্বার 5 লাস্ট অফ অল রিমডেলিং হয়। এটা হচ্ছে হিলিং বাই ক্যালাস ফর্মেশন। আরেকটা হয় হিলিং বাই ডাইরেক্ট ইউনিয়ন, ওইটা একটু জটিল, জটিল একই রকমই, জাস্ট বোন টু বোন একটা ব্রিজ তৈরি করে, ওখানে ভিতরে হিলিংটা হয়ে যায়। এটা 5th ইয়ারে তোমাদেরকে এটা ডিটেলস সব বলবো। ফার্স্ট হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন এন্ড হেমাটোমা ফর্মেশন, তারপর হচ্ছে ইনফ্লামেশন এন্ড সেলুলার প্রলিফারেশন হলো, দেন সি তে হলো ক্যালাস ফর্মেশন, ডি তে হলো কনসলিডেশন, সলিড ইউনিয়ন হলো, এন্ড লাস্ট অফ অল রিমডেলিং হয়ে ম্যাচিউর বোন তৈরি করে। মাইক্রোস্কোপিক পিকচার। এটা একটু জানতে পারো, হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট এফেক্ট দ্য বোন হিলিং, কি কি ফ্যাক্টরের উপর বোন হিলিংটা ডিপেন্ড করে। সিস্টেমিক ফ্যাক্টর এন্ড সাম লোকাল ফ্যাক্টর। সিস্টেমিকের মধ্যে হচ্ছে এজ, স্বাভাবিক বাচ্চাদের এবং যারা ইয়ং অ্যাথলেটিক, ওদের বোন হিলিংটা উইল বি মাচ মোর বেটার দেন জেরিয়াট্রিক, অর্থাৎ ওল্ড এজের তুলনায় ভালো হবে। অ্যাক্টিভিটি লেভেল, স্বাভাবিক যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে ওদের হিলিংটা ভালো হবে দেন দোজ হু আর নন অ্যাক্টিভ, অর্থাৎ স্ট্রোক করা, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, বাচ্চা রোগী যাদের সিপি আছে, সেরিব্রাল পালসি, অথবা যে কোনো ধরো স্পাইন ইনজুরি, যে কোনো কারণে যদি অ্যাক্টিভিটি লেভেল কম থাকে ওদের হিলিংটা রিলেটিভলি পুয়ার। যারা অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, ওদের বোন ইউনিয়ন গুলো মাচ মোর বেটার। নিউট্রিশনাল স্ট্যাটাস, যারা একটু ভালো মন্দ খায় ওদের হিলিং স্বাভাবিক ভালো হবে, যারা মেল ম্যারিজ ওদের তুলনায়। হরমোনাল ফ্যাক্টর,
গ্রোথ হরমোন, কর্টিকোস্টেরয়েড, এটা অ্যান্ড্রয়েড হবে, এটা অ্যান্ড্রোজেন হবে অ্যাকচুয়ালি, অ্যান্ড্রোজেনিক হরমোন, ক্যালসিটোনিন, প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, প্যারাথাইরয়েড হরমোন হাউ ইট কজেস মানে রেগুলেট ক্যালসিয়াম, তোমরা জানো প্যারাথাইরয়েড হরমোন বোনস থেকে, তো দ্য অ্যাক্টিভেশন অফ ওস্টিওক্লাস্টকে অ্যাক্টিভেট করে বোনস থেকে ক্যালসিয়ামটা সরায় ফেলে। ঠিক আছে, যার কারণে বোনটা রিলেটিভলি উইক হয়ে যায়, উইক হলে তাদের হিলিংটা কম হবে। ক্যালসিটোনিন করে উল্টা, ক্যালসিটোনিন করে ব্লাড থেকে ক্যালসিয়াম এনে বোনসের ভিতর ঢুকাবে। ঠিক আছে, অ্যান্ড্রোজেন, কর্টিকোস্টেরয়েড। অ্যান্ড্রোজেন হচ্ছে যে গোনাডাল যে হরমোনগুলি, স্বাভাবিক ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন যদি থাকে ওদের রিলেটিভলি বোনসটা একটু উইক থাকে। ঠিক আছে, ডিউ টু ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে। আর টেস্টোস্টেরন করে কি, দ্যাট কজেস তোমার বোনসটাকে স্ট্রং করে। কর্টিকোস্টেরয়েড বোন উইক করে ফেলে। ডিজিজ লাইক ডায়াবেটিস, এনিমিয়া, ঠিক আছে, ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন এ, সি, বি, কে, এগুলো ডেফিসিয়েন্সি থাকলে বোনস উইক হবে, বোন হিলিং প্রবলেম হবে। ড্রাগস, এমএসআই, কর্টিকোস্টেরয়েড, তারপরে হচ্ছে ক্যান্সার কেমোথেরাপিউটিক্স, তারপরে ফেনোবারবিটল, এই গ্রুপের ড্রাগগুলি করে তারপরে বোন হিলিংটাকে উইক করে ফেলে, ডিলেট করে, হ্যাম্পার করে। এনভায়রনমেন্টাল টেম্পারেচার, এটা কিভাবে আসলে ক্লিনিকে প্রবলেম করে এটা জানি না, তবে আমাদের দেশে ধরো দাদি নানি গোত্রীয় যারা, তোমাদের দাদি নানিরা হয়তো এখন লেটেস্ট যুগের, আমাদের সময়টা দাদি নানিরা হচ্ছে ওনারা ওল্ড মানে প্রাগৈতিহাসিক যুগের। ওনারা বিলিভ করতো যে গরমকালে ঘা তাড়াতাড়ি শুকায়, হাড্ডির জোড়া লাগবে। শীতকালে যে কোনো ঘা শুকায় না সহজে, দেরি করে, যার কারণে হাড্ডিও জোড়া লাগতে দেরি হবে। এটা হচ্ছে একটা ওল্ড পিপল যারা আছে ওদের একটা ধ্যান ধারণা, কিন্তু এটা আসলে প্রুভেন কোনো ব্যাপার না যে গরমকাল বা শীতকালে কি হয়। তো সাধারণত আমরা ধরো এই সিজন গুলাতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কোনো রুগীকে অপারেশনের কথা বললে রুটিন অপারেশন সাধারণত রাজি হয় না, কথা শীতটা চলে যাক, কেন ঘা শুকাবে না, কোনো সাইন্টিফিক কোনো প্রুফ নাই। ঠিক আছে, সিএনএস ট্রমা অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ট্রমা, সাধারণত দেখা গেছে যদি হেড ইনজুরি থাকে ওই রোগীদের বোন হিলিং উইল বি মাচ মোর বেটার দ্যান দোজ অফ এ নরমাল ম্যান। কেন হয় এক্সাক্ট কজ জানা যায় না, তবে ধারণা করা হয় কিছু নিউরো স্টিমুলেটরি কিছু সাবস্টেন্স, মেডিয়েটরস, এগুলা রিলিজ হয় দ্যাট স্টিমুলেট দ্য বোন হিলিং। আচ্ছা, লোকাল ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর ডিপেন্ডিং অন ইনজুরি, ওপেন ফ্র্যাকচার, কমিউনিটি ফ্র্যাকচার, ওদের একটু স্বাভাবিক ডিলে হবে। ভাস্কুলার ইনজুরি, সফট টিস্যু ইনজুরি যদি থাকে ওদের একটু বোন হিলিং, সফট টিস্যু হিলিং এর প্রবলেম করবে। বোন লস, ফ্র্যাকচার হয়ে বোন লস করলো, রাস্তায় পড়ে গেল, ওদের বোন হিলিংটা ডিফেক্ট প্রবলেম করবে। ফ্যাক্টর ডিপেন্ডিং অন দ্য ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রমা, ইমপ্ল্যান্ট, রিজিডিটি, ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ কমপ্লিকেশন লাইক ইনফেকশন, মেটাল অ্যালার্জি ইত্যাদি, এসব কারণে বোন হিলিংটা প্রবলেম হতে পারে। আচ্ছা, দুইটা শব্দ তোমরা প্রায় সময় অর্থোপেডিক্সে যখন আসবা, যে ইউনিয়ন, একটা হচ্ছে কনসোলিডেশন। প্রায় সময় রোগীদের হাড্ডির জোড়া লাগছে অর্থাৎ বোন ইউনিয়ন হয়েছে কিনা। আচ্ছা, মনে রাখবা ইউনিয়ন এবং কনসোলিডেশন দুইটা কিন্তু দুইটা জিনিস। অ্যাকচুয়াল ইউনিয়ন আমরা সোজা বাংলা যেটাকে বলি যে হাড্ডির জোড়া লাগছে কিনা, ওইটা মানে হচ্ছে কনসোলিডেশন। আর হাড্ডির জোড়া পুরাপুরি লাগে নাই কথার অর্থ হচ্ছে ইউনিয়ন। হোয়াট ইজ ইউনিয়ন? ইউনিয়ন মিনস ইনকমপ্লিট রিপেয়ার। এটা আবার কেমন কথা বলতেছেন, ইউনিয়ন মানে জোড়া হয়ে গেছে, আবার বলতেছেন ইনকমপ্লিট রিপেয়ার। দ্য এনশিটিং ক্যালাস ইজ ক্যালসিফাইড, ক্যালাস ফর্ম হচ্ছে, ক্যালাসটা ক্যালসিফাইডও হচ্ছে। ক্লিনিক্যালি দ্য ফ্র্যাকচার সাইট ইজ স্টিল এ লিটল টেন্ডার, ফ্র্যাকচার সাইটটা কিছুটা টেন্ডার থাকবে। আর এক্সরে যদি করা হয় ফ্র্যাকচার লাইন ভিজিবল দেখা যাবে। তা আমরা অনেক সময় রোগীদেরকে ধরো ফলো আপে আসলো, অপারেশন করা রোগী বা কনজারভেটিভ প্লাস্টার করা রোগী, 1 মাস, 1.5 মাস, 2 মাস, স্যার হাড্ডি তো এখনো জোড়া লাগে নাই। আমরা অ্যাকচুয়ালি যেটা দেখি ক্যালাসটা ফর্ম হয়েছে কিনা। ইউনিয়নের এক্সরেতে ফ্র্যাকচার লাইন ভিজিবল হবে, কিন্তু এনশিটিং সারাউন্ডিং ক্যালাস ফর্মেশন হবে, ক্যালাসটা ক্যালসিফিকেশন হবে। আর কনসোলিডেশন মিন্স
কনসলিডেশন শব্দটার অর্থ হচ্ছে কমপ্লিট রিপেয়ার, অর্থাৎ রেডিওলজিক্যালি ফ্র্যাকচার লাইন দেখা যাবে না, ক্লিনিক্যালি ফ্র্যাকচার সাইট ইজ নন টেন্ডার, and X-ray shows the fracture line to be almost obliterated and crossed by the bony trabeculae. এটা একটু কনফিউজিং তোমাদের জন্য, তোমরা শুধু মনে রাখো ইউনিয়ন মানে ইনকমপ্লিট রিপেয়ার, যেখানে ক্যালাস ফর্মেশন হবে, ক্লিনিক্যালি ফ্র্যাকচার সাইটে চাপ দিলে হালকা ব্যথা অনুভব করবে, এবং রেডিওলজিক্যালি ফ্র্যাকচার লাইনটা এক্সরেতে দেখা যাবে, কিন্তু এক্সরেতে যদি ভালোভাবে দেখা হয় দেখা যাবে সারাউন্ডিং ক্যালাস ফর্মেশন। আর কনসলিডেশন হচ্ছে উল্টা, কনসলিডেশনে এক্সরেতে কোনো ফ্র্যাকচার লাইন দেখা যাবে না, ক্লিনিক্যালি কোনো টেন্ডার পয়েন্ট পাওয়া যাবে না। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ এ ফ্র্যাকচার? একটা হিস্ট্রি থাকবে, যে কোনো ধরনের ট্রমার হিস্ট্রি, ডাইরেক্ট ট্রমা, ইনডাইরেক্ট ট্রমা, রিপিটেড স্ট্রেস, অথবা কোনো ট্রমার হিস্ট্রি ছাড়াও সামান্য হাঁট ইয়ে করতে গিয়ে একটু সামান্য একটু মানে বাড়ি খেলাম, তারপরে ফ্র্যাকচার, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। জেনারেল সাইনের মধ্যে রোগী অ্যানসাস থাকতে পারে, তারপরে হচ্ছে তোমার টেকিকার্ডিয়া হতে পারে, টেম্পারেচার জ্বর আসতে পারে, অনেক কিছু হতে পারে জেনারেল সাইনের মধ্যে। লোকাল সাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। লোকাল সাইন হচ্ছে লুক, ফিল, মুভ এন্ড মেজার। তোমরা যারা ক্লিনিক্যাল ওয়ার্ড করছো কিনা জানি না, যেহেতু গত 1.5 বছর 2 বছর প্রায় অনলাইনে সবকিছু, মেডিসিন বা সার্জারিতে যখন প্লেসমেন্ট ছিল, হয়তো বা তোমাদের থার্ড ইয়ারে হয়তো প্লেসমেন্ট থাকতে পারে। ক্লিনিক্যাল এক্সামিনেশন হচ্ছে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। এটা হচ্ছে মেডিসিন, সার্জারি এন্ড গাইনির জন্য। অর্থোপেডিক্সে একটু ডিফারেন্স। অর্থোপেডিক্স হচ্ছে লুক, যেটা হচ্ছে ইন্সপেকশন বলে সার্জারি বা মেডিসিনে। ফিল, এটা মেডিসিন বা সার্জারিতে বলা হয় পালপেশন। আর নিচের দুইটা অর্থাৎ মুভমেন্ট এন্ড মেজারমেন্ট, এই দুইটা হচ্ছে আমাদের অর্থোপেডিক্সের আলাদা বা স্পেশাল। মুভমেন্টের মধ্যে হচ্ছে ফ্র্যাকচার সাইটে অ্যাবনর্মাল মোবিলিটি আছে কিনা, নিয়ার বাই জয়েন্ট মুভমেন্টটা ঠিক আছে কিনা। আর মেজারমেন্টটা হচ্ছে লিম্ব লেন্থ, লিম্ব সার্কামফারেন্স, এই জিনিসগুলো মেজারমেন্টটা হচ্ছে মেজার। হাউ ইউ উইল ইনভেস্টিগেট এ কেস অফ এ ফ্র্যাকচার? একটা ট্রমা পেশেন্ট বা একটা ফ্র্যাকচার পেশেন্ট তুমি কিভাবে ইনভেস্টিগেট করবে? এক্সরে। এক্সরে হচ্ছে রুল অফ টু। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এটা 4th ইয়ার, আচ্ছা না বলতে লাগবে না, 5th ইয়ার অবশ্যই লাগবে। রুল অফ টু হচ্ছে টু ভিউজ। মনে রাখবা, একটা এক্সরে যদি করা হয় একটা লিম্বের, মিনিমাম দুইটা ভিউ। একটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ, যেটাকে বলা হয় এপি ভিউ, আর একটা হচ্ছে লেটারাল ভিউ। লেটারাল ভিউ মানে লেটারাল সাইড থেকে, ঠিক আছে? দুইটা ভিউজ মিনিমাম দেখতে হবে। টু জয়েন্ট, একটা লিম্ব, সাপোজ একটা রেডিয়াস আলনা তুমি সাসপেক্ট করতেছো তার ফ্র্যাকচার আছে, তার নিয়ার বাই দুইটা জয়েন্ট। তো রেডিয়াস আলনা যদি হয়, নিয়ার বাই দুইটা জয়েন্ট হচ্ছে এলবো জয়েন্ট এন্ড রিস্ট জয়েন্ট। দুইটা জয়েন্টকে ইনক্লুড করতে হবে। অলওয়েজ প্রক্সিমাল জয়েন্ট ইন এপি ভিউ, ডিস্টাল জয়েন্ট ইন লেটারাল ভিউ। টু লিম্বস, সাধারণত কোন পেডিয়াট্রিক কেস বা যে কোনো অ্যাডাল্ট কেস, প্যাথোলজিক্যাল কেস, যেখানে কনফিউশন মনে হবে যে এটা কি আসলে ফ্র্যাকচার নাকি এটা তার কনজেনিটাল বা এটা হচ্ছে তার মানে নর্মাল, তার জন্য সেই ক্ষেত্রে অনেক সময় কম্পারিজন করার জন্য আমরা অপোজিট লিম্ব আইডেন্টিক্যাল পজিশনে আমরা এক্সরে করি। সেটা টু লিম্বস। টু অকেশন, আমরা সাধারণত ফলো আপ করার জন্য, সাপোজ আজকে একটা আমরা রিডাকশন করলাম, রিডাকশন করে প্লাস্টার করলাম, আমরা 7 দিন পরে আবার আরেকটা এক্সরে করে দেখতে হবে রিডাকশন সরে গেছে কিনা। অথবা একটা বাচ্চা রোগী আসলো ট্রমা নিয়ে, চিন্তা করলাম যে না হয়তো ভাঙা নাই, কিন্তু আবার ওটাও মাথায় রাখতে হবে কিছু ক্র্যাক টাইপ ফ্র্যাকচার হইতে পারে, যেটা ইনিশিয়াল এক্সরে ধরা পড়ে না, 7 to 10 days লেটারে ধরা পড়ে। এই জন্য টু অকেশন। আর টু ইনজুরিজ হচ্ছে যদি পলিট্রমা কেস হয় সেক্ষেত্রে। তাহলে এক্সরে হচ্ছে রুল অফ টু, এটা সবসময় মনে রাখবা। রুল অফ টু হচ্ছে টু ভিউজ, টু জয়েন্ট, টু লিম্বস, টু অকেশন এন্ড টু ইনজুরিজ। সাব স্পেশাল ইমেজ, স্পেশাল ইমেজের মধ্যে আমরা সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি, আলট্রাসোনোগ্রাম করতে পারি, তারপর রেডিও আইসোটোপ বোন স্ক্যান করতে পারি, ইত্যাদি ইত্যাদি। হাউ টু ট্রিট এ ফ্র্যাকচার এন্ড ফ্র্যাকচার টাইপস? প্রিন্সিপাল অফ ফ্র্যাকচার ম্যানেজমেন্ট হচ্ছে নাম্বার 1 রিডাকশন। রিডাকশন আইদার ওপেন রিডাকশন অর ক্লোজ রিডাকশন, যেভাবে করা হোক। ফ্র্যাকচার ডিসপ্লেস যদি থাকে এটাকে অবশ্যই রিডিউস করতে হবে, অর্থাৎ রিডাকশন করতে হবে।
by any method, either open method or closed method. নাম্বার 2 হচ্ছে আপনাদের 2 মিনিট আছে, 2 মিনিট পরে যদি লগ আউট হয়ে যায় আবার একটু লগ ইন করে নিও। নাম্বার 2 হচ্ছে হোল্ড দা রিডাকশন। রিডাকশন করার পরে রিডাকশনটাকে মেইনটেইন বা স্টেবিলাইজ করাটা হচ্ছে হোল্ড বা হোল্ড দা রিডাকশন। দেন নাম্বার 3 হচ্ছে এক্সারসাইজ অর রিহ্যাবিলিটেশন। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওইটা প্রথম 24 ঘন্টা হচ্ছে বিল রাখবেন 50,000। প্রথম, হ্যাঁ, প্রথম 24 ঘন্টা। আর ওরা হ্যাঁ, আর গতকাল ওরা এক্সট্রা ভাবে ছিল, ওইটাতে কত আসছে? জি, কত আসছে ওখানে? আচ্ছা, ঠিক আছে, এটাই তার ইয়ে। আর অ্যানেস্থেসিয়াকে জি জি নেবেন 4,000।